দেখো, লিটারি ক্রিটিসিজম। আজকে টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পারিয়ালিজম। লেখক হচ্ছে কি এডওয়ার্ড সাইড। তার জন্ম কত? 1835। আচ্ছা, তার আজকে যে টপিক, যে বই, এই বইটার নাম কি? কালচার অ্যান্ড ইম্পারিয়ালিজম। এখন তার আরেকটা বই ইম্পারিয়াল আছে, এই বইটার নামটা মুখস্থ রাখবো। আরেকটা বই হইতেছে ওরিয়েন্টালিজম। বই? ওরিয়েন্টালিজম। হ্যাঁ, ওরিয়েন্টালিজম হইতেছে 1978 সালে প্রকাশিত হয়, এবং কালচার অ্যান্ড ইম্পারিয়ালিজম 1993। এই দুইটা বই পশ্চিমাদের যে সাম্রাজ্য এবং সংস্কৃতি, এই দুইটা নিয়ে আলোচনা করছে, মনে থাকবে। এবং এই দুইটা বই দ্বারা সে কি করছে, এবং সাম্রাজ্যদের যে এই যে পশ্চিমাদের যে সাম্রাজ্য, এগুলোর বিরুদ্ধে সে বিরোধিতা করছে, মনে থাকবে। জি ভাইয়া। আচ্ছা দেখো, এখন ভালো করে দেখো। এডওয়ার্ড সাইডের যে তোমার জীবনীটা, ওটা তো উপরে দেওয়াই আছে, ওইটা আমাদের দরকার না। আমরা শুরু করবো যে বইয়ের ভিতরের কাহিনীটা। এডওয়ার্ড সাইড কালচার এন্ড ইম্পারিয়ালিজম গুরুত্বপূর্ণ কারণে এই বইটা লিখেছেন। এটা বই, তোমাদের একটা ব্রড প্রশ্ন আছে যে কেন সে বইটা লিখছে। ব্রড প্রশ্নের ক্ষেত্রে দেখো, একটা ব্রড প্রশ্ন আছে যে কালচার এন্ড ইম্পারিয়ালিজম কেন সে লিখছে। তিনি দেখেছিলেন পশ্চিমারা শুধু ভূমি বা জমি নয়, মানুষের মন সংস্কৃতিকেও শাসন করছে। পশ্চিমা, পশ্চিমা বলতে কি, আমরা যে পশ্চিমা বলি ওই পশ্চিমা? ওয়েস্টার্ন কান্ট্রি, হ্যাঁ, ইউরোপ। কারণ আমাদের সমাজে একটা শব্দ আছে পশ্চিমা মানুষ, আছে না? এইটা কিন্তু সেই হ্যাঁ, পশ্চিমা না। হ্যাঁ, ওই যে যারা উপনিবেশ বা যারা শাসন করছে তারাই। আচ্ছা, তাহলে কি আমরা এখানে পাইলাম যে তারা শুধু জমি না, বরং মানুষের মনটাকেও তারা নিয়ন্ত্রণ করছে, এবং সংস্কৃতিটাকেও তারা কি করছে, শাসন করছে। উপনিবেশ শেষ হওয়ার পরেও পুরনো প্রভাব সেটা থেকে গেছে। উপনিবেশ অর্থাৎ তারা দেশে আসলো, রাজতন্ত্র করলো, চলে গেল, কিন্তু তারপরেও তাদের যে একটা লেশ বা তাদের যে একটা জোর অবস্থিত, তারা যে শাসন করা অবস্থায় যে সংস্কৃতি চাপিয়ে গেছিল, সেটাও কিন্তু মানুষ কি করে, তারা চলে যাওয়ার পরেও পালন করে, করে না? পরে। যেমন আগে এই নবান্ন উৎসব, এটা কি আমাদের সংস্কৃতি? ঠিক আছে, এটা কি আমরা আগে পালন করতাম? না। রাজা বাচ্চারা কর আদায়ের জন্য এটাকে তারা পালন করতো। তারা মরে, তারা মারা গেছে, তাদের এই স্মৃতিটা তো আমাদের এখন পালন করি। এটা আমাদের কাছে আছে না? যেমন হালখাতা, এগুলো হইতেছে কি, অর্থাৎ পশ্চিমারা এই শাসন করার পরে তারা যে জিনিসগুলো রেখে গেছে, তাদের যে একটা প্রভাব, ক্ষমতা, এটাও মানুষের কাছে থেকে যায়। মানুষ এখনো সাম্রাজ্যবাদী চিন্তায় অভ্যস্ত। গল্প ও বই পুরনো ধারণা টিকিয়ে রাখে। অর্থাৎ এই যে সাম্রাজ্যবাদ নিয়ে যে লেখাগুলো, এগুলো যদি মানুষ বর্তমানে এসে পড়ে, তাদের ভিতরেও কি সেই চিন্তা ভাবনাগুলো থেকে যায়। তো এডওয়ার্ড সাইড এই গোপন শক্তি প্রকাশ করতে এই বইটাই লেখেন। তার মনে সংস্কৃতি কি করে, নীরবে মানুষকে নিয়ন্ত্রণ করে। বিখ্যাত একটা কথা বা কোটেশন আকারে আমরা দিতে পারি কি, সংস্কৃতি নীরবে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। পোস্ট কলোনিয়াল স্টাডিজ বা অথবা উত্তর উপনিবেশিক অধ্যয়ন তার ভাবনায় বড় প্রভাব ফেলেছিল। আমরা উপনিবেশ সম্পর্কিত জানি, উপনিবেশ, হ্যাঁ, জানি। উপনিবেশ শাসন করা। তাহলে উপনিবেশ, এই তাহলে পোস্ট কলোনিয়াল, আমরা বলতে পারি এটা একটা অংশ। এই অংশ বা আমরা বলতে পারি যে একটা অধ্যায়ের ভিতরে একটা একটা চ্যাপ্টার, এটা ধরে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। বা এটা একটা শাস্ত্র ধরতে পারি। এটা বলতেছে যে এই শাস্ত্র দেখে যে কিভাবে সাম্রাজ্য চলে যাওয়ার পরেও সেই উপনিবেশীদের যে শাসন বা তাদের যে প্রভাব ক্ষমতা, সেটা কিভাবে থেকে যায়। কারা জয়েন হয় এখন? তারপর দেখো, এই নীরব, অর্থাৎ সংস্কৃতি যে মানুষকে নীরবে নিয়ন্ত্রণ করতেছে, তো এই নীরব কণ্ঠস্বরকে শুনতে দেয় এই পোস্ট কলোনিয়াল বা এই শাস্ত্রটা, এবং সাম্রাজ্যের বাস্তব প্রভাবকে প্রশ্ন করে। তো
তো সাইদ এই ধারা থেকে শিক্ষা নিয়েছিল। তিনি ভুলে যাওয়া মানুষের কণ্ঠ দিতে চেয়েছিলেন। তিনি ভুলে যাওয়া মানুষকে কি করতে চেয়েছিলেন? কণ্ঠ বলতে কি? তিনি তাদের হয়ে কথা বলতে চান। তার মতে পশ্চিমা কাহিনীগুলো ছিল কি? অর্ধেক সত্য। তাই তিনি মানুষকে বিজেতার ইতিহাস প্রশ্ন করতে বলেছেন। সাইদ বলে, পশ্চিমা সংস্কৃতি একা নয়, এখন আমাদের নতুনভাবে পশ্চিমা লেখাগুলোকে পড়তে হবে। তিনি জিজ্ঞেস করেন, এখানে কার গল্প বাদ পড়ছে? পোস্ট কলোনিয়ালিজম অর্থাৎ উত্তর উপনিবেশিক, এটা তাকে কি করে? লেখককে আরো সচেতন করে। তার মানে ওই যে বললাম, এটা একটা ধরো একটা চ্যাপ্টার, এটা সে পড়লো, পড়ার পর সে বুঝলো যে কিভাবে এই উপনিবেশিকতার যে শাসন সেটা কিভাবে থেকে যায়। ঢুকছে কথা তাকিয়া? মাথায় ঢুকছে? মানে ধরো এডওয়ার্ড সাইদ পোস্ট কলোনিয়াল বা উত্তর উপনিবেশিক যারা শাসন করছে তাদের সম্পর্কে সে পড়ছে, বইয়ের ভিতরে পড়লো। পড়ার পর সে দেখলো যে তারা চলে গেছে, চলে যাওয়ার পরেও তাদের যে শাসন ছিল সেটা কিভাবে মানুষের ভিতরে এখনো রয়ে গেছে। এখন ঢুকছে মাথায়? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন দেখো, সাইদ এই তার বইটাকে একজন নির্বাসিতের বই বলেছে। কি বলছে? নির্বাসিতের বই। কারণ তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে, কিন্তু থাকতো কোথায়? বিদেশে। তিনি নিজের মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন বোধ করতেন, কারণ সে ফিলিস্তিনে জন্মগ্রহণ করছে, বাইরে থাকে। এখন তার দেশ সম্পর্কে কি? সে তার দেশ সম্পর্কে লিখতেছে, তাহলে দেশ থেকে সে কি দেশের সাথে কানেক্ট আছে না বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। কোথাও পুরোপুরি আপন মনে করতেন না। এই দূরে থাকা তাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। নির্বাসন তাকে দুই দিক থেকে দেখতে সাহায্য করছে। তিনি পশ্চিমা সংস্কৃতিকে ভিতরের মতো দেখেছে, আবার বাইরের মতো সমালোচনা করছে। তাহলে তার বইটাকে আমরা কি বলবো? নির্বাসিতের বই, মানে নির্বাসন দিছে। তাহলে তিনি সংস্কৃতিকে কয়ভাবে দেখছে? দুই ভাবে। একটা পশ্চিমা সংস্কৃতিকে ভিতরে দেখছে, আবার বাইরে থেকে, অর্থাৎ ভিতরে ভিতরে সে অনুভব করছে কিভাবে এই সংস্কৃতিকে সে আস্তে আস্তে শাসন করছে তারা, পশ্চিমারা। আবার বাইরে থেকে সেটা এই সম্পর্কে সে কি করছে? সমালোচনা করছে। নির্বাসন তাকে দূরত্ব ও ভিন্নতার অনুভূতি দিয়েছে, আর এই দূরত্ব লুকানো সত্য দেখতে সাহায্য করেছে। ঘরের ভিতরে থাকা মানুষ প্রশ্ন তুলতে পারে, কিন্তু নির্বাসিতরা অনেক কিছু বুঝতে পারে। সাইদ পশ্চিমের সৌন্দর্য ও দোষ দুটাই দেখেছে। নির্বাসন তাকে সমালোচনামূলক এবং গভীর চিন্তাশীল করেছে। তার বইয়ের ধারণা এসেছে এক অভিজ্ঞতা থেকে। ব্যক্তিগত জীবন তার চিন্তার অংশ হয়ে গেছে, তাই তিনি তার এই বইটাকে নির্বাসনের বই বলেছেন। তারপর দেখো, সাইদ বলছে সংস্কৃতি কেবল শিল্প নয়, সংস্কৃতি মানেই বই, গান, ছবি। মানে সংস্কৃতি মানে যে একটা শিল্প, এটার অন্তর্ভুক্ত থাকবে না। একটা একটা সংস্কৃতি নিয়ে মানুষ বিভিন্ন রকমের হতে পারে। আমরা তো সংস্কৃতি আমরা সংস্কৃতি মানে কি সমাজের সংস্কৃতি মনে করি? শিল্প হতে পারে, বই হতে পারে। বইয়ের ভিতরে একটা সংস্কৃতি, মানে বই থেকে আমরা পড়লাম যে একটা সংস্কৃতি কেমন হতে পারে। গানের মাধ্যমে সংস্কৃতিলা প্রকাশ করতে পারি, ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি। কিন্তু এটা অভ্যাস, বিশ্বাস এবং জীবনধারায়ও ঘটে। এটা বলে দেয় যে একটা গোষ্ঠী কিভাবে তাদের নিজেদের গল্প বলে। কারণ একটা গোষ্ঠীর যে ভাষা বা সংস্কৃতি, সেটা তাদের সংস্কৃতি দেখলে আমরা বুঝতে পারি। যেমন সিলেটের মানুষের যদি আমার সামনে আসে বা তোমাদের সামনে কথা বলে, তাদের ভাষার ধরন থেকে তোমরা কিন্তু বুঝতে পারবা না? তখন তোমরা বলতে পারবা যে তুমি কোথায়। যখন সে বলবে সিলেট, তখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, কারণ তার ভিতরে ওই সিলেটের যে একটা ভাষা, সেটা তাদের ভিতরে একটু হলেও বোঝা যাচ্ছে। এটা তাদের কি, এটা দেখে তুমি তো বুঝতে পারবা। তো অনেক সংস্কৃতির মানুষ আছে, সমাজে অনেক মানুষ আছে, তাদের সংস্কৃতি দেখলে বোঝা যায় যে তারা ভিন্ন ধরনের মানুষ বা অন্য সমাজের মানুষ। প্রথমত, সংস্কৃতি মানুষকে এক করে, এটা গর্ব এবং পরিচয় দেয়, মানুষকে বিশেষ অনুভূতি দেয়। এটা সংস্কৃতির একটা ইতিবাচক শক্তি। কিন্তু সংস্কৃতির একটা নেতিবাচক ধারা আছে। কি রকম? ওই যে বললাম, সংস্কৃতি দেখে তুমি বুঝতে পারলা তারা আলাদা, আমরা আলাদা। তো এই সংস্কৃতি হইতেছে নেতিবাচক ধারা। সেটা কি? সংস্কৃতি মানুষদেরকে কি করে? আমরা এবং ওরা, এটা দ্বারা ভাগ করে দেয়। কি দ্বারা ভাগ করে দেয়? ভাই এই আমরা আর ওরা বলতে কি বুঝাইছে, মানে কাদেরকে? আমরা দাঁড়াও, ভিতরে যাই, তারপর আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবা। এখন আমরা বলতে পারি পশ্চিমা সংস্কৃতি, আমরা বলতে পারি এটা ওরা, আমরা আমাদের সংস্কৃতি। সাইদ যদি বলে আমাদের দেশের সংস্কৃতি, এটা আমরা।
যারা রাজ্য শাসন করলো ওরা, এটা পশ্চিমা সংস্কৃতি হতে পারে। অর্থাৎ এইটাই বোঝাইতেছে যে সংস্কৃতির নেতিবাচক দিক যে এই একই দেশের ভিতরে যারা থাকে তারা দুইটা ভাগে বিভক্ত হইল, একটা হলো আমরা, আরেকটা হলো কি ওরা। শক্তিশালী গোষ্ঠী নিজেদের ভালো দেখাতে সংস্কৃতি ব্যবহার করে, অন্যদের দুর্বল বা অদ্ভুত করে তোলে। সংস্কৃতি এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর উপর আধিপত্য করতে সাহায্য করে, এটি অন্যায় ব্যবস্থাকে স্বাভাবিক মনে করা, এতে প্রকৃত সমস্যা লুকিয়ে থাকে। তাই সংস্কৃতি দ্বিমুখী এবং জটিল। সাইদ বলে আমাদের সংস্কৃতির দুইটা দিক দেখতে হবে, একতাবদ্ধ করার দিক, আর একটা কি বিভক্ত করা। একত্র করতে হবে, আবার কি করতে হবে বিভক্ত। ওই যে আমরা ওরা সংস্কৃতি অনেক সময় নিয়ম তৈরি করে যেগুলো আমরা প্রশ্ন করি না, তাই আমাদের সংস্কৃতি কি করতে হবে সতর্কভাবে পড়তে হবে। সাম্রাজ্যবাদ মানে এক দেশ থেকে অন্য দেশকে কি করা, আমরা জানি নিয়ন্ত্রণ পরিবেশ করা। সাম্রাজ্যবাদ একটাই, এক দেশ আরেক দেশকে নিয়ন্ত্রণ করা। এটা সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক হতে পারে। সাধারণত আমরা সেনা বা শাসকের কথা ভাবি, কিন্তু সংস্কৃতি এখানে একটা বড় ভূমিকা রাখে। সাইদ বলতেছে যে সংস্কৃতি সাম্রাজ্যবাদকে ভালো এবং ন্যায্য মনে করা। কি করতো সংস্কৃতি সাম্রাজ্যবাদকে ভালো এবং ন্যায্য মনে করাতো। উপন্যাস, গল্প, শিল্প এগুলো কি করতো ন্যায্যতা দিত। তার মানে কি সাম্রাজ্যবাদে শুধু মানুষই শাসন করতো না, বরং কি এই তাদের সাম্রাজ্য, তাদের যে সংস্কৃতি, তারা যে সংস্কৃতির উপর যে চাপ দিত, জোর করতো, মানুষকে বাধ্য করতো, মানুষের উপর শাসন করতো, এগুলো আমরা তো দেখি নাই, দেখছি? না। কিন্তু ওই সময়ে যারা লেখক ছিল, উপন্যাস, গল্প, শিল্প এগুলো যারা তৈরি করছে, সেটা দেখে পড়ে আমরা বুঝতে পারি। তাহলে এইখানে আমরা কি বলতে পারি, সাম্রাজ্যবাদের ভিতরে উপন্যাস, গল্প এগুলোর কি ভূমিকা আছে? আছে। আচ্ছা। ও লেখকরা উপনিবেশিত ভূমিকাটাকে ফাঁকা হিসেবে দেখতেন, যেন পশ্চিমা ছাড়া তাদের কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমা পাঠকরা ভাবতেন তাদের সাম্রাজ্য ভালো কাজ করছে, কারণ ওই সময়ে পশ্চিমারা যাদের শাসন করত, তখন ওই সময় শুধু পশ্চিমা লেখকরাই ভালোভাবে লিখতে পারতো, তাদেরটাই গ্রহণযোগ্য হইতো, কারণ তারাই এই পশ্চিমা সংস্কৃতির সবকিছু তুলে ধরতে পারতো। ফলে কি হইতো, যেগুলো বাস্তব এগুলো কি প্রকাশ পাইতো না, কারণ পশ্চিমারা কি করতেছে, শাসন করতেছে, এখন তাদের দিকটাই তো পশ্চিমা লেখকরা তুলে ধরবে। এখন যে কষ্টটা পাচ্ছে যারা, তাদের দিকটা তো তারা লিখে তুলবে না, তাহলে বাস্তব কষ্টটা কি থাকবে, লুকিয়ে থাকবে, আড়ালেই পড়ে থাকবে। এই কারণে সংস্কৃতি কখনোই কি ছিল না, নিরপেক্ষ ছিল না। এটা সাম্রাজ্যকে সমর্থন করত, গল্প, ছবি পুরনো ধারণা বাঁচিয়ে রাখতো। কারণ আমরা যদি আগে যারা শাসন করতো তাদের ছবি যদি এখন টাঙানো থাকে, যেমন ধরো হিটলার যদি ছবি দেখি, আমরা হিটলার সম্পর্কে, হিটলারের যুদ্ধ দেখি না, কিন্তু হিটলারের কাহিনী পড়ছে, তো হিটলারের ছবি যদি আমাদের সামনে থাকে তাহলে দেখলে আমরা কি করতে পারবো, তার প্রতি একটা ঘৃণা আসবে। তো আগের যে গল্পগুলো বা ছবিগুলো এগুলো কি করতো, ধারণাগুলো বাঁচিয়ে রাখতো। সাম্রাজ্যবাদ মানুষের মন নিয়ন্ত্রণ করতো সংস্কৃতির মাধ্যমে। এই লুকানো শক্তি সাম্রাজ্য শেষ হওয়ার পরেও টিকে থাকে। সাইদ বলছে ইংরেজি উপন্যাস ছিল খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বলছি আগেই, উপন্যাসগুলো সরাসরি সাম্রাজ্য নিয়ে কথা বলতো না। কি বলতো না উপন্যাসগুলো, সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলতো না। সরাসরি বলতো না, তারা ইশারা ইঙ্গিত দিত। কিন্তু সাম্রাজ্য সবসময় তাদের গল্পের মূল পটভূমিতে থাকতো। যেমন জ্যান অস্টেনের, এটা তো তোমাদের নাই, তবে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, জ্যান অস্টেনের ম্যানসফিল্ড পার্ক। নায়িকার পরিবার উপনিবেশ থেকে ধনী হয়, নায়িকার পরিবার কি হইলো, উপনিবেশ থেকে আস্তে আস্তে ধনী হইলো, কিন্তু দাসপ্রথা বা উপনিবেশিত মানুষদের এখানে কিছুই গল্প বলে নাই। আগে আগে কি হয়েছে, অত্যাচারিত ছিল, তারপর আস্তে আস্তে কি হইলো, ধনী হইলো, কিন্তু তারা যে দাস প্রথা বা দাসত্ব ছিল, তাদের নিয়ে কোনো কিছুই এখানে বলা হয় নাই। তাহলে কি বুঝলা, সাম্রাজ্য নিয়ে সরাসরি কথা বলছে না। জি। তারা ধনী হয়েছে এই কথাটা শুধু বলছে, কিন্তু তারা যে দাসত্ব ছিল, তারা উপনিবেশিত ছিল, মানুষের অত্যাচারিত ছিল, এইটা নিয়ে এখানে বলা হয় নাই। অনেক উপন্যাস ইংল্যান্ডকে বিশ্বের কেন্দ্র হিসেবে দেখাইছে, অন্য দেশগুলো দূরবর্তী, অদ্ভুত বা শিশুসুলভ মনে করছে। ইংরেজ নায়ক অসভ্য ভূমিতে শৃঙ্খলা এনেছে, এতে সাম্রাজ্য ভালো বা প্রয়োজনীয় মনে হয়েছে। তার মানে তারা তাদের মতো করে উপন্যাসগুলো
তৈরি করত। এই গল্পগুলো মানুষকে সাম্রাজ্যের কঠোরতা ভুলিয়ে দিয়েছে। কারণ ওইটা যদি তারাই তাদের মানুষ দেখো, যারা সাম্রাজ্য, যারা উপনিবেশ, যারা অত্যাচার করতেছে, তাদের লেখকরা যদি বইটাকে সুন্দর করে সাজায় এবং পশ্চিমা সব মানুষের যদি এই বইটা পড়ে, তাহলে কি তারা বুঝতে পারবে যে তারাই তা আবার অত্যাচার করতেছে? না ভাইয়া, বুঝতে পারবে না। কারণ ওই যে বইয়ের ভিতরে তো ইতিবাচক দিকগুলোই ফুটে তোলা হয়েছে। তো এটাই বলতেছে যে মানুষকে সাম্রাজ্যের কঠোরতা ভুলিয়ে দিয়েছে। তো পাঠক হিসেবে পাঠকরা সুন্দর বা নিরাপদ কাহিনী উপভোগ করছে, তারা তারা বিদেশে আসল কষ্ট নিয়ে কখনোই ভাবতে পারে নাই। উপন্যাস সাম্রাজ্যকে স্বাভাবিক বা প্রাকৃতিক বানিয়ে তুলছে। তাই সাইদ বলে উপন্যাস সাম্রাজ্যের নীরব সহযোগী ছিল। উপন্যাস কি ছিল? সহযোগী ছিল। সহজ, কারণ ওই যে দাসত্ব বা কষ্টের দিকগুলো লুকায়িত রাখতো, নেতিবাচক ভালো দিকগুলো ফুটিয়ে তুলতো। তাহলে এটা কি? নীরব সহযোগী ছিল। উপন্যাস ও সাম্রাজ্য একসঙ্গে বেড়ে উঠেছে। দুটোই মানুষের চিন্তা স্বপ্ন গড়েছে। উপন্যাস নরমভাবে সাম্রাজ্যকে ন্যায্য করছে। এতে ভ্রমণ, অভিযান, সভ্যতার মিশনের কথা এসেছে। গল্পে সাহসী ইউরোপীদের বিদেশে দেখানো হয়েছে। এতে পশ্চিমা সম্প্রসারণ বীরত্ব বলে মনে হয়েছে। কারণ গল্পের ভিতরে যে তোমাদের সিনগুলা, গল্পের ভিতরে যে প্লটগুলা, এগুলো কি সব পশ্চিমা সংস্কৃতির কথা বুঝছো? তাহলে উপন্যাস যদি পশ্চিমা সংস্কৃতির সবকিছু দেখানো হয়, তাহলে উপন্যাস সমর্থন করতেছে কাদের? পশ্চিমাদের। পশ্চিমাদেরকেই। সাইদ বলেন সময়ের প্রতিটি বড় উপন্যাসই সাম্রাজ্য ছিল। তার মানে কি, ওই সময়ের যতগুলো উপন্যাস ছিল সবগুলো কি ছিল? এক একটা সাম্রাজ্য। কারণ উপন্যাস দ্বারা মনে হইতো, উপন্যাস পড়লে মনে হইতো যে উপন্যাসই যেন মানুষদের কি করছে? শাসন করছে। উপন্যাস কেবল বিনোদন দেয় নাই, পাঠককে শিখিয়েছে। তারা শিখেছে কে গুরুত্বপূর্ণ আর কেউ নয়। উপন্যাস ও সাম্রাজ্য একে অপরকে শক্তি দিয়েছে। একসাথে তারা বিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। ইন্ট্রোডাকশনে সাইদ মানে এই কালচারাল ইম্পারিয়ালিজমের ভূমিকাতে সাম্রাজ্য সম্পর্কে সে ব্যাখ্যা করছে। তিনি বলেন এটা শুধু একটা ভূমি বা জমি দখল নয়। সাম্রাজ্য বলতে কি শুধু জমি দখল করা নয়, বরং কি যে আমরা যে সংস্কৃতিতে বেড়ে উঠছি বা আমাদের যে নিয়ম, এইটা তাদেরকেও পালন করতে হবে। এটাই তো, মানে আমাদের যে নিয়ম তাদেরকেও বাধ্য করা হবে। এটাই বলছে যে কি, যে সংস্কৃতি সাম্রাজ্য শুধু একটা ভূমি বা জমি দখল নয়। পশ্চিমা সাম্রাজ্য মানেই পশ্চিমকে সবার মানদণ্ড বানানো। তার মানে কি, পশ্চিমাদের যতগুলো নিয়ম আছে সবগুলোই সবার জন্য এক হতে হবে। পশ্চিমা সংস্কৃতি শিখিয়েছে ইউরোপের হইতেছে কি শ্রেষ্ঠ এবং মডার্ন, আর অন্যান্য যারা আছে দেশ আছে সবগুলি কি পশ্চাৎপদ, মানে কি ধীরগতি, তারা উন্নত নয়। হ্যাঁ, মানে কি, এই যে তাহলে এখানে কি বুঝলা যে ইউরোপেরা শ্রেষ্ঠ এবং কি, তাহলে এখানে যদি আমরা বলি, এখানে আমরা ওই যে শিখেছিলাম আমরা ওরা, তাহলে ইউরোপেরা হইতেছে কি আমরা না ওরা? আমরা। আমরা। আর যারা পিছিয়ে আছে তারা, এই যে যারা ধীরগতি, তারা কি হবে? ওরা। কথা ক্লিয়ার? জি ভাইয়া। সাইদ বলেন এই চিন্তা আজও রয়ে গেছে। সাম্রাজ্য শেষ হলেও এর ধারণা টিকে আছে। পশ্চিমা গণমাধ্যম, শিল্প ও বই এখনো প্রভাবশালী। সাম্রাজ্য শুধু ইতিহাস নয়, বর্তমানেও কাজ করছে। পশ্চিমের ছবি এখনো স্বাভাবিক হিসেবে ধরা হয়। উপনিবেশিক ধারণা আজও সংস্কৃতিতে জীবিত। সুতরাং সাম্রাজ্যবাদ অতীতের ঘটনা এবং বর্তমানের একটা শক্তি উভয়ই। তার মানে কি, সাম্রাজ্যবাদ অতীতের ঘটনা এবং ওই সময়ের যতগুলো ছবি আছে বা আমরা বলতে পারি মুভি ধরতে ধরতে পারি, এগুলো যদি আমরা দেখি তাহলে বর্তমান সময় এটাও কি, বর্তমান সময়ে সেই সাম্রাজ্য আমরা অনুভব করতে পারি এবং বুঝতে পারি যে কি এখনো এই সাম্রাজ্য বা সংস্কৃতি এখনো জীবিত। সাইদ আমাদের সতর্ক করে দেন যে আমরা অন্যদের কিভাবে দেখি সে সম্পর্কে সতর্ক থাকতে হবে। সাইদ জোসেফ কনরেডের সততা প্রশংসা করেছে। তাহলে এখানে আরেকজন ব্যক্তির নাম পাইলাম, কার নাম? জোসেফ কনরেড। কনরেড। কনরেড তার গল্পের সাম্রাজ্যের অন্ধকার এবং বিভ্রান্তি দেখিয়েছে। তার মানে কি, সে লুকা নাই। সে কি করে নাই? কি লুকা নাই বলতো? জোসেফ কনরেড কি লুকা নাই? আমরা তো বলছিলাম যে উপন্যাস কি করছে, একটা সততা লুকায়িত রাখে, তাই না? হ্যাঁ।
কারণ ওই যে সাম্রাজ্য পশ্চিমা সংস্কৃতি দিয়ে লিখবে, সে তার সত্যতা প্রকাশ করবে না। কিন্তু জোসেফ কর্নার হইতেছে ব্যতিক্রম। হার্ট অফ ডার্কনেস তোমাদের আছে না? জি ভাইয়া। এটা পড়াবো, হার্ট অফ ডার্কনেসটা পড়াবো। সেখানে সে সরাসরি দেখাইছে যে সাম্রাজ্য ভয়াবহতা আড়াল, সে সাম্রাজ্যের ভয়াবহতা কখনো আড়াল করে নাই। তিনি উপনিবেশের ভিতরে নৈতিক সমস্যাগুলো দেখতে পান, এবং এই হার্ট অফ ডার্কনেসের ভিতরে হইতেছে যাকে সাম্রাজ্য হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে তার নাম হইতেছে কার্টাস মনে হয়। সে 10 জনের মতো সে একা কাজ করে এবং মানুষকে বাধ্য করে। মানুষকে বাধ্য করে বলতে কি, সে যে কাজ করে তাকে মানুষেরা সবাই পূজা করে ভয় পায়। তাহলে কি পরিমাণ সে মানুষদেরকে বাধ্য করেছিল। এই জন্য জোসেফ কনরেডকে সাইড কি করছে, প্রশংসা করছে। কারণ হার্ট অফ ডার্কনেস এই গল্পের ভিতরে সে কখনো সাম্রাজ্যের ভয়াবহতা আড়াল করে নাই। এমনকি এই গল্পের নায়ক যখন মারা যায় তখনও সে একটা কথা বলছে, সেটা হইতেছে মনে আসতেছে না গো, শেষ একটা কথা আছে, 3 বার বলে কথাটা, কি যেন বলে কথাটা মনে আসতেছে না, দ্য হরর। এই হার্ট অফ ডার্কনেস এর ভিতরে মনে হয় সম্ভবত এটা বলে। কি বলছি? দ্য হরর 3 বার বলে। এই যে মানে কি ভয়াবহ ভয়াবহ। এখন এই যে ভয়াবহ, এটা দ্বারা কি বুঝাইতেছে যে সাম্রাজ্যবাদের ও যারা এর সাথে লাগবে তাদের জীবন শেষ হয়ে যাবে। তারা কখনো এটা থেকে বের হতে পারবে না, সাম্রাজ্যের শাসন থেকে কখনোই বের হতে পারবে না। তার মানে মৃত্যুটা কতটা ভয়াবহ হতে পারে। জোসেফ কনরেড সাম্রাজ্য ছাড়াও পৃথিবী কল্পনা করতে পারে নাই। তিনি এখনো সাম্রাজ্যবাদের চিন্তার ভিতরেই ছিলেন। তিনি সাম্রাজ্যকে নিয়ে অস্বস্তি বোধ করলেও কোনো বিকল্প দেখে নাই। তাই সাইদ বলে কনরেড কনরেড 2টা দিক প্রকাশ করছে। তিনি সাম্রাজ্যবাদী কারণ তিনি কিছুটা মেনে নিয়েছে, তিনি সাম্রাজ্যবাদী নিজেও ছিলেন তাই তিনি মেনে নিয়েছে। আবার তিনি সাম্রাজ্যবাদী, সাম্রাজ্যবাদ বিরোধী। দেখো তিনি 2টা দিক, সাইদ কি বলছে, 2টা দিক, যে যদি জোসেফ কনরেড সাম্রাজ্যবাদী হয় তাহলে তাকে এটা মেনে নিতে হবে যে এটা শাসন করছে, অত্যাচার করছে, এটা তার গল্পে প্রকাশ করছে, এটা সে মেনে নিছে। আবার যদি জোসেফ কনরেড সাম্রাজ্য বিরোধী হয় সেটাও সে দেখাইছে, ওই যে লাস্টে মারা যাওয়ার আগে হরর একটা ভয়াবহতা প্রকাশ করছে। সাইদ কনরেডের এই সততাকে মূল্য দেন। তিনি কনরেডের সীমা তার জগৎ দ্বারা নির্ধারিত হয়েছিল। এই মিশ্রণ কনরেডের কাজকে গভীর এবং জটিল করে তুলেছিল।